হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন টপিক, ডেসক্রিপটিভ রাইটিং কীভাবে করতে হবে এবং তার সাথে সাথে প্রিলিমসের যে এমসিকিউ পোর্শন সেটা, তার সাথে ডেসক্রিপটিভ রাইটিং সমস্ত পরীক্ষার জন্য, সেটা মিসলেনিয়াস মেন্স হোক, ডাব্লিউবিসিএস মেন্স হোক বা ইউপিএসসি মেন্স, কী অ্যাপ্রোচে আমাদেরকে এগুলো প্রিপারেশান নিতে হবে, কিভাবে আমরা এগুলো লিখব, বা একটা প্রশ্ন যখন আমরা পাচ্ছি হাতে সেটা দেখার পর আমাদের কি অনুভূতি হবে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করার একটা জায়গা কিন্তু রাখতে হবে। যেমন ধরুন এখানে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এটা নিয়ে আপনারা দীর্ঘদিনের চর্চা শুনে থাকবেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন। এখন প্রথমে আমি যদি একটা প্রশ্ন করি ডিটেলসে যাওয়ার আগে, যেটা সম্পর্কে আপনারা কি জানেন, যদি দেখা যায় এটা প্রশ্নে এসেছে, এটা কিন্তু শুধুমাত্র কোনো জিএসের টপিক নয়, জিএস পেপারে শুধুমাত্র টপিক নয়, এটা কিন্তু এসএ রাইটিংয়ে দেওয়া হতে পারে, এটা রিপোর্ট রাইটিংয়ে দেওয়া হতে পারে, বেঙ্গল ইংলিশ যে কোনো, সেটা ক্লার্কশিপের মেন্স হতে পারে, মিসলেনিয়াস মেন্স হতে পারে, ইউপিএসসি ডাব্লিউবিসিতে রয়েছে। তো এই প্রশ্নটা যদি দেওয়া হয়, ধরুন রিপোর্ট রাইটিংও দেওয়া হতে পারে, লেটার রাইটিংয়ে দেওয়া হতে পারে, প্রেসি রাইটিংয়ে দেওয়া হতে পারে। তো এটা যদি দেওয়া হয় তাহলে কী লিখবেন এটাতে? ধরুন একটা 15 থেকে 20 নাম্বারের একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে। হ্যাঁ বলুন। কেউ হাত তুলেছিলেন, শব্দ পেলাম, যাই হোক। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সম্পর্কে কি জানেন? দেখুন, এইটা যখন এই শব্দটা শুনছেন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটির একটা টপিক, ভারতের যে প্রশাসন ব্যবস্থা তার একটা টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড একটা টপিক। এখন নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন, নির্বাচন কমিশন সম্পর্কে আপনারা জানেন, এবং আমাদের ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন। যখনই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কথাটা আসবে, তার মানে কি সারা ভারতবর্ষে ভোট হচ্ছে, সমস্ত ধরনের ভোট একসাথে হয়ে যাচ্ছে, রাজ্য বিধানসভার ভোট, লোকসভা ভোট, এই যে মূল যে ভোট আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্য এবং কেন্দ্র সমস্ত ভোট একসাথে হচ্ছে। এখন এটা আনার কি প্রয়োজন আছে, এটা আনলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, বা এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কি সমস্যা আসতে পারে, সেইটা নিয়েই হচ্ছে এটা ডিসকাশন। এখন এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কিন্তু একসাথেই সমস্ত ভোট নেওয়া হতো, কারণ তখন নতুন রাজ্য হোক বা কেন্দ্র হোক, একেবারে সবই নতুন। সেখানে কোন সরকার আসবে সেটা প্রাথমিকভাবে একই সাথে নির্ণয় করা হচ্ছে। এরকম নয় যে আজকে কেন্দ্র সরকারের ভোট হলো এপ্রিল মাসে, আবার 2 বছর পরে রাজ্য বিধানসভার ভোট হচ্ছে, এরকম তো নয়, একসাথেই সব চলছে, একসাথে হয়েছিল শুরু। কবে থেকে এটা ব্রেক হলো, এইখানে আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে। 1967 সাল পর্যন্ত কিন্তু নির্বাচনটা একই সাথে হতো, তারপরে সেই চক্রটা ব্যাহত হয়, এবং আমাদের বিভিন্ন যে আইন কমিশন বসানো হয় সেখানে রিপোর্ট দেয়া হয় যে এই সিস্টেমটাকে ফিরিয়ে আনতে, এবং বর্তমান যে কেন্দ্র সরকার রয়েছে মূলত এটা তাদের চিন্তাভাবনা বলা যেতে পারে, এবং সেটাকে আইন কমিশন যেটা তারা কিন্তু সমর্থন করে সেটা। এবার আমাদের যখন মূল এটা প্রশ্ন লিখতে দেওয়া হবে, আমরা কীভাবে শুরু করব, আমরা একটা ভূমিকা রাখতে হবে। আমাদের যে কোনো ব্রড কোয়েশ্চেন আমরা যখন লিখি তখন আমাদের ভূমিকা রাখতে হয়। এটা আমি চলে আসছি, ধরা যাক মিসলেনিয়াসে মেন্সের এই কোয়েশ্চেনটা এসেছে, এবং দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এরকম প্রশ্ন তুলে দেওয়া হয় সরাসরি, এর মেরিটস ডিমেরিটস আলোচনা করতে দেওয়া হয়।
তো তখন সেই অ্যাপ্রোচটা কীরকম হবে সেটা আমি এখানে আলোচনা করছি। যদি এটা লেটার রাইটিংয়ে দেওয়া হয়, আমাদের এই ইনফরমেশানগুলোই কিন্তু যাকে উদ্দেশ্য করে, এডিটরকে উদ্দেশ্য করে আমরা লিখছি, এই ইনফরমেশানগুলোই লিখে দিতে হবে, শুধু তার একটা বডি থাকবে আলাদা, বাকি সব একই রকম। তাহলে এটা হলো ভূমিকা। এরপর প্রাথমিকভাবে আমাদের সুবিধাগুলো আলোচনা করতে হবে, কি সুবিধা রয়েছে। এবং এখানে দেখুন, শুধুমাত্র আমরা যদি একটা লেখা লিখে দিই ওভারঅল যে ঠিক আছে খরচটা কমছে, কারণ আলাদা আলাদা ইলেকশন করা থাকলে সত্যি অনেক খরচ বেশি হয়, প্রচুর হিউজ অ্যামাউন্টের খরচ হয়। এবার এই যে আমার লেখাটা, তার সাপেক্ষে আমাকে কিন্তু একটা উদাহরণ দিতে হবে, বাস্তব উদাহরণ দিতে হবে, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কারণ এই পয়েন্টগুলো চায়ের দোকানেও আলোচনা হয়, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, সব জায়গাতে এই সমস্ত টপিক দেখবেন, পলিটিক্যাল যেগুলো টপিক সেগুলো কম বেশি আলোচনা হয়। তাহলে আমরা যে লিখছি সেই তার ভ্যালুটা কোথায়, বা আমার যে যুক্তি তার সাপেক্ষে আমি কি দিতে পারছি প্রমাণ হিসেবে, তো সেটা কিন্তু এই উদাহরণটা থেকে আসছে। এবং এই উদাহরণটা আপনি কোথায় পাবেন? এইটা পাবেন নিউজ পেপারে। এবং এই জন্যে হচ্ছে আমি গতকালও বলছিলাম যে নিউজ পেপার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সোর্স। আমাদের স্টাডি মেটেরিয়াল, সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল হচ্ছে নিউজ পেপার। সমস্ত ডেসক্রিপটিভ রাইটিং নিউজ পেপার থেকে ম্যাক্সিমাম আপনারা টপিক কভার করে যাবে, কারণ আমাদের যে সিলেবাস থাকে সেই সিলেবাসের সমস্ত সেই জিনিসগুলো, অর্থাৎ বাস্তব, নিউজ পেপার কি বাস্তব চিত্র, বর্তমান সময় কি ঘটছে, আমরা যে স্ট্যাটিকটা পড়েছি সেই স্ট্যাটিকের সাথে নিউজ পেপার কিন্তু আমাদের কানেকশনটা তৈরি করে দেবে। এবং প্রশ্নকর্তা যারা, তারা স্ট্যাটিকের যে সমুদ্র, সেই সমুদ্র থেকে একটা একটা বিন্দু তুলে আনেন কোন জায়গা থেকে, তারাও কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে ঝুঁকে যান, যে এইটা নিউজে চলছে, যারা অ্যাসপিরেন্ট আছেন তারা সেটা সম্পর্কে যথেষ্ট সচেতন কিনা, তারা অ্যাওয়ার কিনা সেটা নিয়ে। তো এইটা হচ্ছে মূল অ্যাপ্রোচ। আপনারা এগুলো কিন্তু করুন, না হলে এইখানে এরকম ধরনের, এখানে দেখুন উদাহরণটা দেওয়া রয়েছে, 2019 সালে লোকসভা নির্বাচনে 60,000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এটা যদি রাজ্য নির্বাচনের সাথে একত্রিত করে দেওয়া হয়, সেটা কিন্তু কি হবে, অর্ধেক হয়ে যাবে। কারণ এইটা লোকসভা নির্বাচনের ব্যয় ছিল, আবার যখন প্রত্যেকটা রাজ্যে নির্বাচন আলাদা আলাদা করে হচ্ছে, সেটাও তার খরচও আবার বেশি, আর প্রত্যেকটা রাজ্যের আর কত কত খরচ, বিরাট একটা অ্যামাউন্টের খরচ। সেটা যদি আমরা ইনভেস্ট করতাম, সরকার যদি সেটা ইনভেস্ট করতো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হিসেবে, তাহলে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতে পারত, অনেক নতুন নতুন কলকারখানা তৈরি হতে পারত, অনেক কিছু হতে পারত। তো এখানে একটা অতিরিক্ত খরচ কিন্তু যোগ হয়ে যাচ্ছে, তো এটা আমরা এক্সাম্পল হিসেবে এখানে দেব। আরেকটা বিষয় হবে কি, এটা হচ্ছে ফার্স্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা স্ট্রং পয়েন্ট, সেটা আমরা 1 নম্বরে রাখবো, যে খরচ হ্রাস করা সম্ভব। এবং শাসনের একটা ধারাবাহিকতা, এই যে মডেল কোড অফ কন্ডাক্ট, যেটাকে আমরা মডেল আচরণবিধি বলে থাকি, মডেল আচরণবিধিটা কি বলুন তো? মডেল কোড অফ কন্ডাক্ট কি? এগুলো তো ইলেকশন কমিশনে পড়ানো হয়েছে। রুলস এন্ড রেগুলেশন মানতে হয়, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বলে দেয়। একটা ইলেকশন যখন চলে তখন এই শব্দটাই বারবার ব্যবহার হয়, যে এখন স্টেট মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে আছে। আমাদের যে ফেডারেল স্ট্রাকচারটা থাকে, সেই মানে রাজ্যের হাতে তখন আর কিছু থাকে না, সবটাই নির্বাচন কমিশনারই পুরো রাজ্যটাকে চালে। তখন আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি যে রাজ্য এখন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রয়েছে। মানে এই যে পুরোটা ঠিক হলো না, আমি বলছি পুরোটা ঠিক হলো না। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়া মানে যখন থেকে নির্বাচন বিধি, নির্বাচনের ডেট ঘোষণা হচ্ছে, নির্বাচনের তারিখগুলো ঘোষণা হচ্ছে, তখন কিন্তু সেই মুহূর্ত থেকে মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাচ্ছে। মূলত যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচন দাঁড়াচ্ছেন, ভোটে লড়ার জন্য দাঁড়াচ্ছেন, তারা কি করবেন কি করবেন না, পলিটিক্যাল পার্টিগুলো কি করবে কি করবে না, সেইটা নিয়ে কিন্তু এটা বলা হয়।
এবং অবশ্যই যখন সেই মুহূর্তে যারা সরকারে আছেন তারা কিন্তু আর সরকারটাকে তারা সেই মুহূর্তে চালাচ্ছেন না। তো এটা বলা হচ্ছে কি, যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসবে তখন কিন্তু এই যে বারবার মানে আলাদা আলাদা ভোট হলে কী হবে, আলাদা আলাদা সময়ে মডেল কোড অফ কন্ডাক্ট থাকবে। তো সেই মুহূর্তে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্ম সেটা বন্ধ থাকছে। তাহলে সরকার কি সেই দিক থেকে একবারই যদি সেটা হয় তাহলে বারবার করে তাদের কিন্তু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপগুলোকে বন্ধ করতে হচ্ছে না, একবারই সেটা করতে হচ্ছে 5 বছরের মধ্যে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা হয়। তো তারা তাদের যে দীর্ঘমেয়াদী নীতি সেই জায়গাতে তারা ফোকাস করতে পারছেন। আর কি, নিরাপত্তা বাহিনীর ওপর চাপ কমবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এলে। যারা নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদেরকে বারবার বিভিন্ন রাজ্যে যেতে হবে না ভোটের জন্য, নেওয়ার জন্য। বিধানসভা ভোটে আলাদা, লোকসভা ভোটে আলাদা, আলাদা আলাদা করে তাদেরকে মোতায়েন করা, সেটাও একটা হিউজ খরচ তো আছেই। তাদের উপর যে প্রেশার সেটাও কমবে। এবং এই সময়ে এটাকে আমরা আলাদাভাবে উল্লেখ করতে পারি যে জম্মু কাশ্মীর বা যেটা নকশাল প্রভাবিত এলাকা রয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে শুরু করে আরও অনেক নকশাল এরিয়া রয়েছে, বিভিন্ন সময় সেখান থেকে আমরা নানা রকম খবর শুনতে পাই। তো সেই জায়গাতে তারা নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন না, কারণ এই সমস্ত জায়গা থেকেও তো নিরাপত্তা রক্ষীদের তুলে আনা হয়। তো এটা একটা পয়েন্ট আমরা বলতে পারি যে এইভাবে তাদের উপর প্রেশারটা আমরা কমাতে পারছি। আর কি, ভোটার টার্ন ডাউন, সেটা কি, বেশি ভোটারদের আমরা উৎসাহিত করতে পারি, কারণ তাদের একবারই ভোট দিতে হচ্ছে, তাদের বারবার কিন্তু ছুটে যেতে হচ্ছে না। 5 বছরের মধ্যে যদি 2বার ভোট হয় তাহলে যতটা উৎসাহ পাবো ভোটারদের ভোট দেওয়ার, আরও বেশিবার যদি ভোট হয় তাহলে কিন্তু আমরা সেই উৎসাহটা তাদের মধ্যে দেখব না, অনেকেই সেটা যেতে উৎসাহিত হবেন না। তো সেটা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যাবে যে 2024 সালে যে লোকসভা নির্বাচন ছিল সেখানে উপস্থিতি ছিল মাত্র 65.79%। এটা আপনারা শুনে থাকবেন, নিউজে শুনে থাকবেন, প্রচুর রাজ্যে এটা হয়েছে। ওভারঅল যেটা উপস্থিতি ছিল সেটা ছিল মাত্র 65%। সারা ভারতবর্ষের এত সংখ্যক মানুষ যারা তাদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করছেন তাদের উপস্থিতির হার কত? মাত্র 65%। বাকি 35% মানুষ তারা তাদের ভাগ্য নির্ধারণে অংশ নিচ্ছেন না, যেটা একটা ডেমোক্রেসির পক্ষে সেটা কিন্তু বিরাট বড় একটা ক্ষতি, খুব সাধারণ ক্ষতি নয়, বিরাট বড় একটা ক্ষতি। তো সেটাকে আমরা কিছুটা হ্রাস করতে পারি যদি একবারই ভোট হয়, কিছুটা আমরা বলতে পারি, তাহলে তারা উৎসাহিত হতেও পারেন। এখন এটা স্পষ্ট বলা যায় না, কারণ ইলেকশন বিহেভিয়ার এটা ইলেকশন জিওগ্রাফির একটা অংশ, সেটা নিয়ে আলোচনা একটা আলাদা আলোচনা, কিন্তু এটা হয়। তো এটা একটা আলাদা পয়েন্ট আমরা বলতে পারি। আর কি হতে পারে? রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক প্রচার, সেইগুলো অনেকটা কমতে পারে। শাসনের জন্য তারা বেশি মনোযোগ দিতে পারে। সামাজিক বিভাজন সেটাকে কিন্তু এখানে কমানো যেতে পারে। রাজনৈতিক মেরুকরণ যদি কমানো যায়, সোশ্যাল ডিসক্রিমিনেশনও কমবে। তো এই যে ভোট উৎসব আমরা বলি, ভোট উৎসব, সেই উৎসব পালন করতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে, সেই সব সমস্যাগুলো তাদের হবে না। নানান জায়গায় মিটিং মিছিল, নানান জায়গাতে প্রচার, সমস্ত কিছুর একটা কিন্তু নেগেটিভ এফেক্ট আছে, সেইটা থেকে তারা অনেকটাই আমরা হ্রাস করতে পারবো। তাহলে এইটা হচ্ছে সুবিধাগুলো আমরা প্রথমে আলোচনা করে নিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কী সুবিধা। এবার কি চ্যালেঞ্জ রয়েছে? এটা কিন্তু রাষ্ট্রের যে ফেডারেল স্ট্রাকচার সেটাকে দুর্বল করতে পারে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে ফেডারেল স্ট্রাকচারের উপর কিন্তু এখানে, কারণ কি একটাই হচ্ছে, মানে যখন মানুষের ভোটিং বিহেভিয়ার যদি আমরা দেখি, মানুষ ভোট দিতে যাচ্ছেন, কেন্দ্রে কে থাকবে, রাজ্যে কে থাকবে, আলাদা আলাদা সময় তারা আলাদা আলাদা চুজ করছেন। এবং তাদের আমাদের যে মনোবৈজ্ঞানিক ব্যবহার, আমরা যখন ভোট দিই তখন আমরা যখন রাজ্য সরকারে ভোট দিই তখন রাজ্য সরকারের কীর্তিকলাপগুলো আমাদের মাথায় থাকে, কেন্দ্র সরকারে যখন ভোট দিই তাদের কীর্তিকলাপগুলো আমাদের মাথায় থাকে।
বা তাদের যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তারা ভবিষ্যতে কি করতে চায় সেসব আমাদের আলাদা আলাদাভাবে মাথায় থাকে, আমরা সেটা অনুযায়ী ভোট দিতে যাই। কিন্তু যখন একবারই ভোট দিতে যাব রাজ্য সরকারকে কেন্দ্র সরকারকে চুজ করতে গেলে, তখন কি আমাদের মাথায় কিন্তু সেইগুলো আলাদা আলাদাভাবে তখন কাজ করবে না। হতে পারে যিনি রাজ্য সরকারকে পছন্দ করেন তিনি তাকে ভোট দিচ্ছেন দুটো জায়গাতেই, আবার হতে পারে যিনি কেন্দ্র সরকারকে পছন্দ করেন তাকে তিনি দুটো জায়গাতে ভোট দিচ্ছেন। অর্থাৎ এখানে ভোটিং বিহেভিয়ারের একটা হিউজ চেঞ্জেস চলে আসবে, যেটা কিনা আমাদের ফেডারেল স্ট্রাকচারের জন্য খুব একটা ভালো জিনিস নয়। এবং এই যে জাতীয় সমস্যা, জাতীয় যে ইস্যুগুলো, সেগুলো কিন্তু তখন আর সেই অর্থে অতটা কাজ করবে না, এটা বাস্তব বিষয়। এবং এইটা কিন্তু এস.আর. বোমাইয়ার ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা 1994-এ একটা কেস হয়েছিল, এই কেসটা থেকে দেখবেন অনেক প্রশ্ন হয়। তো সেখানে কিন্তু এই ফেডারালিজমের উপরে গুরুত্ব অনেক দেওয়া হয়েছিল, যেটা কিনা আমরা বলতে পারি এইরকম যদি করা হয় তাহলে তার কিছুটা ঘাটতি দেখা দেবে, ফেডারালিজমের ওপর একটা সমস্যা এখানে হতে পারে বা হবে। এবার আমাদের যে সংবিধান রয়েছে তার সংশোধন কিছু জায়গাতে করতে হবে। 83 আর্টিকেল 172, 85, 174 এই যে আর্টিকেলগুলো, এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে, যেটা বেসিক স্ট্রাকচারের ওপর একটা সমস্যা আনতে পারে। সেটা যদিও সুপ্রিম কোর্ট বিচার করবে, বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করা হচ্ছে কি হচ্ছে না সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়, কিন্তু সেটার উপর একটা এফেক্ট আসতে পারে। যখনই আমরা এগুলো চেঞ্জ করতে যাব তখন তার উপর একটা নেগেটিভ এফেক্ট আসতে পারে। তাহলে এটা একটা সমস্যা। আর কি যৌক্তিক জটিলতা রয়েছে, একসাথে আয়োজন করা এটা কিন্তু এত সহজ নয়। একযোগে নির্বাচন আয়োজন করা একসাথে এত সহজ বিষয় নয়। এখানে এই যে 2024-এর যে নির্বাচন ছিল, পোলিং বুথ ছিল 1.048 মিলিয়ন, ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম যেটা ছিল 5.5 মিলিয়ন, যেটাও একটা হিউজ সংখ্যক। এবার যখনই রাজ্য নির্বাচনের সাথে এটাকে বাড়ানো হবে তখন কিন্তু তার সংখ্যাটাও বাড়বে পাল্লা দিয়ে, সেটারও একটা ব্যাপক পরিকল্পনা প্রয়োজন, সমন্বয়ের প্রয়োজন, সম্পদের উপর চাপ বাড়বে, সর্বোপরি যারা ভোট নিচ্ছেন তাদের উপর একটা আলাদা প্রেশার তৈরি হবে। সরকারের পতনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকার কিন্তু পড়বে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ যখনই এরকম ধরনের ভোটিং বিহেভিয়ার আমরা দেখব যে দুটো ভোট একই সাথে হবে, কেন্দ্র এবং রাজ্য, সেটা নতুন করে সরকার আসাটা কিন্তু কঠিন বিষয়, কারণ দুটো ইস্যু আলাদা, কেন্দ্রের ইস্যু আলাদা, রাজ্যের ইস্যু আলাদা। এবং যখন ভোটের প্রচার হবে তখন কোনটার সাথে যে কোনটা, কোন দল যে কিসের প্রচার করবে, কার কাজকর্ম কার ঘাড়ে চেপে যাবে, কি হবে সেটা বলা খুব মুশকিল। তো এইসবের মধ্যে সরকারের পতনের ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা থাকবে। অর্থাৎ ভোট কেন নেওয়া হয়, যে সরকার ঠিকঠাক কাজ করছে কিনা, না হলে তার পতন হবে। তো এইখানে কিন্তু সেই জায়গার একটা ঘাটতি আমরা হয়তো দেখতে পারি। বিরোধীদের ভূমিকা হ্রাস পাবে, এবং এই পয়েন্টটা থেকে আমরা আনতে পারি যে বিরোধীদের ভূমিকা কিন্তু এখানে কমে যাবে। রাজ্য বিধানসভার যে নির্বাচন হয় সেখানে বিরোধী দলগুলোকে সরকারের নীতিগত ব্যর্থতা তোলার যে সুযোগ, সেটা কিন্তু একটা আলাদা করে সুযোগ দেয়, কিন্তু এখানে তারা সেই সুযোগটা পাবে না। যারা বিরোধী দলে রয়েছে তাদের হাতটা কিন্তু দুর্বল হবে। তো এই জায়গাগুলো হচ্ছে আমরা বলতে পারি সমস্যা। তাহলে এটাকে কীভাবে সমাধান করা সম্ভব? এটাকে পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে পারি। অর্থাৎ হঠাৎ করে একসাথে না করে একাধিক নির্বাচনী চক্রের মাধ্যমে ধীরে ধীরে এটাকে করা যেতে পারে। কিছু কিছু নির্বাচনী ক্লাস্টার তৈরি করা যেতে পারে। অর্থাৎ যে রাজ্যগুলোর ভোট খুব দ্রুত আছে, খুব তাড়াতাড়ি আছে, তাদেরকে আমরা একত্রিত করলাম। ধরা যাক 10টা রাজ্যকে আমরা একত্রিত করলাম, তাদের ভোটটা নিয়ে নেওয়া হলো। পরবর্তী ধাপে যখন আবার তাদের ইলেকশন আসবে তখন তাদের আবার আরও কিছু রাজ্যের সাথে যোগ করে সেই ইলেকশনটা করানো হবে। তাতে করে কি হবে,
হঠাৎ করে করলে কি সমস্যা হবে? হঠাৎ করে যদি কালকে বলা হয় যে সব রাজ্যের আবার নতুন করে নির্বাচন, হয়তো দেখা যাবে কোনো রাজ্যে 2 বছর মাত্র সরকার টিকেছে, মানে গত 2 বছরে এসেছে সরকার, কোনো রাজ্যে 4 বছর এসেছে, কোনো রাজ্যে 3 বছর এসেছে, এরকম আলাদা আলাদা সময় দেখা যাবে। তো হঠাৎ করে 5 বছরে আবার নতুন করে ইলেকশন নেওয়া, সেটা কিন্তু একই সাথে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। তো এখানে সেই জিনিসটা ক্লাস্টার তৈরি করে, অর্থাৎ কিছু রাজ্যকে একত্রিত করে ধীরে ধীরে একসাথে করার একটা ব্যবস্থা করা যেতে পারে। আর কি, আঞ্চলিক যে প্রতিনিধিত্ব সেটাকে শক্তিশালী করতে হবে। আলাদা আলাদা দলগুলোকে আলাদা আলাদাভাবে তাদের নির্বাচনের যে ইস্তাহার বলতে পারি, যে ম্যান্ডেট বলতে পারি, সেটাকে প্রস্তুত করতে দিতে হবে এবং রাজ্য স্তরের যে সমস্যা তার নির্দিষ্ট প্রচার আলাদা আলাদা করতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে প্রচারের সময় কিন্তু একটা গোল বাঁধবে, কারণ কিছু যখন কেন্দ্র সরকারের যারা প্রচার করবে সেখানেও দেখা যাবে 2টো দল আছে, আবার রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যাবে 2টো দল আছে। তো তখন কিন্তু একটা খুব সমস্যা তৈরি হবে প্রচারের ক্ষেত্রে। তো এই জন্যে কী করা যেতে পারে, দুজনের প্রচারের সময়টাকে আলাদা আলাদা করা যেতে পারে এবং রাজ্যের নির্বাচন কমিশনগুলো তাদের ভূমিকা কিন্তু শক্তিশালী করতে, কারণ আমরা জানি রাজ্যের নির্বাচন কমিশন তারা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোটে তারা অ্যাক্টিভ থাকে। তো এইখানে তাদের ভূমিকাটা কিন্তু রাখতে হবে। তাহলে কি হবে, নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রের যে মূল নির্বাচন কমিশন তাদের উপর একটা চাপ কমবে। আর কি, সাংবিধানিক সুরক্ষা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাংবিধানিক দিকে আমাদের বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। বিভিন্নভাবে নির্বাচনী সংস্কার করা, যাবতীয় এই পুরো সিস্টেমটাকে চালাতে গেলে যা যা পরিবর্তন করার প্রয়োজন সেটা সাংবিধানিকভাবে করতে হবে। শুধুমাত্র এরকম নয় যে একটা নিয়ম তৈরি করা হলো পরবর্তীকালে সেটা ভাঙতে পারে। একটা সুষ্ঠু পরিকল্পনা করার প্রয়োজন আছে এবং সেটাকে আমাদের সংবিধান সংশোধন করে সংবিধানের মধ্যে ইনক্লুড করা, যাতে করে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। তো এইটা আমরা পজিটিভ নেগেটিভ দিক এবং কিভাবে করা যেতে পারে সেটা দেখলাম। তো পর্যায়ক্রমে সুষম পদ্ধতির মাধ্যমে এটা করতে হবে, যদি করতেই হয় তাহলে এইভাবে করতে হবে। তাহলে এটা আমরা কি একটা ওভারঅল আলোচনা করলাম, ডিটেল আলোচনা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলুন আপনার কিছু প্রশ্ন আছে বা বলার আছে কিনা এই টপিকটা সম্পর্কে বা এইটার সম্পর্কে, বা এটা কিভাবে লিখবেন, কি উপস্থাপন করবেন সেটাও সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন। আসলে এটা বিল কবে মানে উত্থাপন হলো, সভাপতি কে, এই বিষয়গুলোকে উল্লেখ করবো না। কিসের সভাপতি? ইলেকশন কমিশনে? এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর যে সভাপতি একটা যে তৈরি করলো রামনাথ কোবিন্দ, ওটা তো মানে একটা কমিটি বসানো হয়েছিল, রামনাথ কোবিন্দকে দিয়ে একটা কমিটি বসানো হয়েছিল সেইটা সম্পর্কে। আমি স্যার বলছি ওটা মানে উল্লেখ করবো না এই একসাথে। হ্যাঁ, সেটা করতে পারেন, সেটা উল্লেখ করতে পারেন ছোট করে, যে কমিশন বসানো হয়েছিল। সেটা ফলপ্রসূ হবে কিনা সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো, সেটা উল্লেখ করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কেমন করা হয়েছে তার উপর ডিপেন্ড করছে। যদি সময় দেয়, কারণ দেখবেন সময়টা খুবই সীমিত। আমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ের একটা অন্যতম বাধা, সমস্যা বলবো না, মানে বাধা, পুরোটা কভার করে আসা বা পুরোটা লিখে আসা, সেটার একটা অন্যতম বাধা হচ্ছে হাতের লেখা স্পিড, টাইম বিরাট বড় ফ্যাক্টর হয়ে যায়। আমরা পড়বো অনেক, কিন্তু সেটা সঠিকভাবে উপস্থাপন করে আসা, প্রপার এক্সাম্পল দিয়ে বা কোথাও যেটা ডায়াগ্রাম প্রয়োজন সব দিয়ে সেটাকে উপস্থাপন করা, সেটা কিন্তু এত সহজ বিষয় নয়। তো সেটা যদি করতে পারেন সব কিছু দিয়ে, সেটা খুবই ভালো। ঠিক আছে, অসম্ভব হাতে স্পিড থাকতে হবে এবং পরীক্ষার হলে বসে ঠিক ডিসাইড করার যে ক্ষমতা, খুব অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেনটা পড়ে নিয়ে যে আমাকে কি কি বিষয় এখানে উল্লেখ করব, চট করে সেটা মাথার মধ্যে নিয়ে আসা, সেটাও কিন্তু একটা দক্ষতার কাজ। তবে এটা এক্ষুনি খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই, আপনারা এটা আস্তে আস্তে জেনে যাবেন। এবং যেটা আপনারা করবেন, বারবার করে বলছি, সেটা হচ্ছে নিউজ পেপার পড়বেন, নিউজ পেপার ডিসকাশন করবেন, নিউজ পেপার পড়বেন। তো এটা একটা হলো। এছাড়া আরও দু একটা টপিক আমি এখানে আলোচনা করব।
আচ্ছা, এটা ইকোনমিক্সের টপিক। বর্তমান যে সারা বিশ্বব্যাপী মন্দা চলছে, সেই পরিপ্রেক্ষিতে ভারতের অর্থনীতি সেই অর্থে কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং অন্যান্য অর্থনীতির থেকে অনেকটাই বেশি জিডিপি গ্রোথ তারা দেখিয়েছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির যে তকমা সেটা ধরে রেখেছে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিচার এবং ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন এখানে দেওয়া হবে। ভবিষ্যতে কি ঝুঁকি রয়েছে, তো সেটা যখন আমাদের প্রশ্ন করা হবে, এখন এই জিনিসটা এতটাই কারেন্ট, আপনি যদি শুধু স্ট্যাটিক জানেন ইকোনমিক সম্পর্কে বা ডেভেলপমেন্ট সম্পর্কে, এখানে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এটা কমপ্লিটলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেসড। এবার দেখবেন প্রশ্নেতে এমসিকিউতে এরকম বিভিন্ন এমসিকিউ দেওয়া হয় যে রিজার্ভ ব্যাংকের কি প্রেডিকশান রয়েছে 24-25 অর্থনীতি বর্ষে কতটা জিডিপি গ্রোথ হবে, ওয়ার্ল্ড ব্যাংকের কি রয়েছে, এদের কি রয়েছে, তাদের কি রয়েছে, এরকম দেওয়া হয় প্রশ্ন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সবারটা করা দরকার নেই, রিজার্ভ ব্যাংক কি বলছে, মানে আমাদের ভারতীয় অর্থনীতি সবচেয়ে বেশি যাদের হাতে রয়েছে ভারতীয় অর্থনীতি রিজার্ভ ব্যাংকের, তারা কি প্রেডিক্ট করছে সেটা কিন্তু অবশ্যই জানতে হয়। এবং এমসিকিউতে দেখবেন এই প্রশ্ন থাকে। গতকাল যেটা আমি বলছিলাম যে এমসিকিউ মানে ডেসক্রিপটিভ রাইটিং করা মানে কিন্তু এমসিকিউকে ছেড়ে দেওয়া নয়, এর মধ্যে অনেক ইনফরমেশান আছে, অনেক তথ্য আছে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সটাও হয়ে যাচ্ছে একই সাথে স্ট্যাটিকটা চর্চা হয়ে যাচ্ছে, এবং একই সাথে কিন্তু এমসিকিউ এর অনেক পোর্শন এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা সেটা পাচ্ছি, এবং নিউজ পেপার হচ্ছে আমাদের মূল সোর্স। ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে সারা বিশ্ব জুড়ে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ইসরায়েল প্যালেস্তাইন বা গাজার যে যুদ্ধ, আরও নানান প্রান্তে, পৃথিবীর নানান প্রান্তে কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা রয়েছে। এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে মানে কি বলুন তো, কিসের সরবরাহের কথা বলা হচ্ছে? একটু কারেন্ট অ্যাফেয়ার্স না জানলে এগুলো বলতে পারবেন না। খনিজ তেলের শিকার অসুবিধা হচ্ছে। কি সমস্যা হচ্ছে একটু ডিটেলসে বলুন। খনিজ তেল কেন আমরা কম সেই অর্থে পাচ্ছি না? মেইনলি হচ্ছে মানে একজনের সাথে তো আর একটা নেশন রিলেটেড, যেমন ইরান, আরব এগুলো তো ক্ষতিগ্রস্ত হবে। এটা যেমন হচ্ছে, তার সাথে আমাদের তেলের সরবরাহ তো রয়েছে, ইরানের সাথে আমরা করতে পারি না বাণিজ্য বর্তমানে, রাশিয়ার সাথে করে আমরা সেটা অনেকটা রিকভার করে নিতে পেরেছি, বা আমরা অনেক কম দামেও তেল আনতে পেরেছি। কিন্তু এখানে বিঘ্নের কথা বলা হয়েছে, এবং সরবরাহ শৃঙ্খল বিঘ্ন বলতে মূলত লোহিত সাগর এবং সুয়েজ খালে কি করছে, হুথি জঙ্গিরা আক্রমণ করে সেখানে ঢুকতেই দিচ্ছে না, দীর্ঘ সময় ধরে এই সমস্যা চলছে। এবং সুয়েজ খাল বন্ধ হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে পুরো আফ্রিকা ঘুরে তাদের সাথে বাণিজ্য করতে হবে, যেটা বিরাট বড় ক্ষতি, সময়ের ক্ষতি, আর্থিক ক্ষতি, অনেক কিছু ক্ষতি। তো সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে, ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। সারা বিশ্বের বাণিজ্য, সারা বিশ্বের অর্থনীতি মার খাচ্ছে একটা কারণে, এবং সেটা মূল কারণ হচ্ছে মানে জঙ্গিদের যেটা মানে বক্তব্য যে ইসরায়েল প্যালেস্তাইনি যে যুদ্ধ, গাজার সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের মানে প্রতিশোধ হিসেবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ক্ষতি করার জন্য তারা এইটা করছে। তো সরবরাহ শৃঙ্খল তার জন্য বিঘ্নিত হচ্ছে। এবং আর্থিক অবস্থার কড়াকড়ি বলতে এখানে সারা বিশ্ব বাণিজ্যের যে মন্দা সেটার কথা বলা হচ্ছে, সেটা সত্ত্বেও ভারতের যে বৃদ্ধি সেটা কিন্তু শক্তিশালী রয়েছে। কেন রয়েছে? তো তার প্রথম কারণ হচ্ছে আভ্যন্তরীণ বাজার। ভারতে উৎপাদন সংস্থা যারা রয়েছে অধিকাংশটাই কি আমরা অনেক বেশি কনজিউম করে নিই দেশের মধ্যেই, সুতরাং সেটা কিন্তু বিশ্বের অর্থনীতির যে প্রভাব সেটা কিন্তু পড়ছে না অতটা, যে বাজার পড়ে গেছে বা সেই জিনিসটা, কারণ আমরা আভ্যন্তরীণভাবেই সেটাকে কনজিউম করে নিচ্ছি। অর্থনীতির হোয়াইট ফিল্ড হিসেবে, বাফার হিসেবে সেটা কাজ করছে আভ্যন্তরীণ বাজারটা। কারণ কি? কারণ আমাদের 1.4 বিলিয়ন পপুলেশন বর্তমানে, আমরা যদি 24-এ দাঁড়িয়ে মোট জনসংখ্যার একটা এস্টিমেট বলি, কারণ সেন্সাস আমাদের হাতে নেই, কিন্তু আমরা একটা এস্টিমেট বলতেই পারি। তো সেটা কিন্তু আমরা দেখছি এখানে
রয়েছে 1.4 বিলিয়ন পপুলেশন, তো তারা এই চাহিদাটাকে ধরে রাখছে, কারণ আমরা জানি চাহিদা যদি কমে যায় তখনই কিন্তু প্রোডাকশন কমে যাবে। তো তারা চাহিদাটা ধরে রাখতে পারছে, অতএব প্রোডাকশনটা চলছে। তো 2022 সাল থেকে যারা উন্নত অর্থনীতি তারা দেখা যাবে কি, অর্থাৎ এই পোস্ট কোভিড যে সিচুয়েশন সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসছে, কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র হোক বা ব্রিটেন, বড় বড় অর্থনীতি, স্টেবল অর্থনীতি, তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি চট করে। ভারত সেখানে দেখা যাবে এই সময় 3.5% তাদের গ্রোথ রেট কিন্তু বজায় রেখেছিল। আপনারা দেখে থাকবেন এই সময় কোভিড যখন পিকে ছিল, গ্রোথ রেট কিন্তু অনেক নিচে চলে গেছিল, নেগেটিভে তো ছিলই, অনেক নিচে চলে গিয়েছিল। তো সেখান থেকে এই যে শিফটিং, সেটা অনেকটাই ভালো একটা শিফটিং বলা যায়। আর কি, সার্ভিস লেড গ্রোথ, ডিজিটাল ওয়েব। আমাদের ভারতের যে জিডিপির মোস্ট পোর্শন, সবচেয়ে বেশি জিডিপির যে অবদান, সেটা কিসের রয়েছে? সেটা রয়েছে টার্সিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর এবং আইটি আর ডিজিটাল পরিষেবা। এটা কিন্তু তার মূল জায়গা, আইটি এবং ডিজিটাল পরিষেবা, যেটা কিন্তু বজায় রেখেছে ভারত। এই জন্যই মাঝে মধ্যে বলা হয়, বা এই যে টাটা হোক, উইপ্রো হোক, এই যে সংস্থাগুলো, এরাই কিন্তু ভারতের অর্থনীতিকে ধরে রেখেছে বলা যায়। টার্সিয়ারি সেক্টরে সবচেয়ে বেশি ভারতে কিন্তু ডিম্যান্ড রয়েছে, সারা বিশ্বব্যাপী ডিম্যান্ড রয়েছে। তো সেটা কিন্তু সম্ভব হয়েছে এই কারণে, এবং এই জায়গাটা ধরে রাখতে পেরেছে। আরেকটা কি, আউটসোর্সিং। এখান থেকে এই টপিকটা আসছে। আচ্ছা, আউটসোর্সিং কি বলুন তো? আউটসোর্সিং কাকে বলে বলুন? আউটসোর্সিং এই টার্মটা জানা নেই? মানে মানে স্যার রপ্তানি নাকি? না না না, আউটসোর্সিং যখন কোনো কাজ দেশে যখন আমরা করতে যাই, সেটা বেশি আমাদের খরচ করতে হয়। সারা বিশ্বব্যাপী এই ঘটনা ঘটে। দেশের লোককে দিয়ে সেই কাজটা না করিয়ে বিদেশের যে যারা রয়েছেন, যারা কম দামে সেটা করে দিচ্ছেন, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া আউটসাইড থেকে। এই জন্য এটাকে আউটসোর্সিং বলা হয়। কোনো আউটসাইডার থেকে, তার থেকে যখন কাজটা করানো হচ্ছে, তখন আমরা সেটাকে বলি আউটসোর্সিং। এবং যেই সমস্ত সার্ভিসগুলো ডিজিটালি দেওয়া সম্ভব, ইন্টারনেটের মাধ্যমে দেওয়া সম্ভব, এই সমস্ত কাজ, ফ্রিল্যান্সিংয়ের সমস্ত কাজ, এগুলো কিন্তু সবই আউটসোর্সিং। বিদেশের কোনো কাজ যখন এদেশীয় মানুষ করে দিচ্ছেন, বিদেশে সেটা করাতে গেলে অনেক বেশি খরচ তাদের করতে হবে। বিদেশের কোনো লোককে দিয়ে করাতে গেলে, একই দক্ষতা, হয়তো বা কমও দক্ষতা হতে পারে, তাদেরকে দিয়ে করাতে গেলে অনেক বেশি খরচ তাদের হয়। কিন্তু তখন যারা সেটা বিদেশের কারোকে দিয়ে করাতে চায়, তখন তাদের কিন্তু অনেক কম খরচে সেটা তারা কাজটা করে নিতে পারে। এটাই হচ্ছে আউটসোর্সিং। তো এই আউটসোর্সিং এর রমরমা রয়েছে বর্তমান সময়, আরও বেশি বেড়েছে যত ইন্টারনেটে যোগাযোগ বেড়েছে, যত দক্ষতা বেড়েছে, ভারতবর্ষে মানুষের দক্ষতা যত বেড়েছে, এইগুলো কিন্তু রয়েছে, বজায় রয়েছে। এবং আমরা যখন টার্সিয়ারি সেক্টর নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে এটার কিন্তু একটা যথেষ্ট বড় জায়গা রয়েছে। তো এটা একটা বিষয়, এই জন্যে ভারতের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত। এবং এখানে ইনকামটা কিন্তু নিহাত কম নয়, হিউজ লেভেলে এখানে কিন্তু আয় হয়। তো 2024 অর্থ বছরে যে ত্রৈমাসিক পরিষেবা খাতেই 7% গ্রোথ ছিল। শুধু যদি পরিষেবা খাত আমরা দেখি, সেখানে 7% গ্রোথ দেখা গেছে। বহুমুখী রপ্তানির যে ঝুঁকি, সেটা কমানো হয়েছে।
অর্থাৎ আমরা কোনো পার্টিকুলার দ্রব্যটাকে শুধুমাত্র একটা দেশে টার্গেট করি না, আমরা বিভিন্ন দেশে সেটাকে রপ্তানি করার সম্ভাবনা রাখি, যাতে করে সেটা একটা দেশ যদি নিতে অক্ষম হয়, ধরা যাক সেই দেশের অর্থনীতিটা পড়ে গেছে, সেই দেশের অর্থনীতিটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে তারা সেটা আমদানি করতে নাও পারে। তো আমরা কিন্তু সেই বিকল্পটা রেখেছি। বহুমুখী রপ্তানি পোর্টফোলিও ভারতের ক্ষেত্রে রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন বিশ্বব্যাপী পণ্যের চাহিদা কমে গেছে, সেটা অন্য দেশে তখন সেখানে আমরা দিয়েছি। যখন টেক্সটাইল রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়েছিল, তখন 23-24 সালে কিন্তু এখানে গ্রোথ ছিল 2.13%, এবং সেটা এই যে কৌশল, এই কৌশলের মাধ্যমে রাখাটা সম্ভব হয়েছিল। আর অবশ্যই এটা বলতে গেলে অর্থনীতির নীতির কথা আসবেই। দেখবেন পরপর 2 বছর শক্তিকান্ত দাসকে কিন্তু গভর্নর অফ দ্য ইয়ার পুরস্কারটা দেওয়া হয়েছে, এবছরও হয়েছে, এর আগেও হয়েছে। সারা বিশ্বের যত সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তার যে গভর্নর রয়েছেন, তাদের মধ্য থেকে তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। সুতরাং এই যে কৌশলগত নীতি, রিজার্ভ ব্যাঙ্কও অনেক কৌশল প্রবর্তন করে, বা ভারত সরকার থেকেও করে, এটা শুধুমাত্র এটা আমি এক্সাম্পল হিসেবে বললাম যে রিজার্ভ ব্যাঙ্কের এটা দেওয়া হয়েছে। নীতিগত দিক থেকে তারাও অনেক নীতি প্রবর্তন করে, বিশেষ করে মনিটারি পলিসি পুরোটাই তাদের হাতে। তো সেটা তো আছেই, তার সাথে সাথে এই যে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, ঠিক আছে, এইগুলো এক একটা স্কিম যেটা কিনা উৎপাদনকে বাড়াতে অনেক বেশি সাহায্য করেছে। দেখবেন বিগত কয়েক বছরে কিছু কিছু স্কিম নিয়ে খুব চর্চা হয়েছে, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এই সমস্ত স্কিমগুলো খুব চর্চা হয়েছে। তো এই স্কিমগুলোকে বা এই প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, এই সমস্ত স্কিমকে কিন্তু এর একটা অন্যতম কারণ হিসেবে ধরা হয়। ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, এই যে স্কিমের কথাই মাত্র বলছিলাম, ডিজিটাল ট্রান্সফরমেশন কিন্তু এর একটা অন্যতম কারণ। ডিজিটাল বিপ্লব আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, এবং 23 সাল থেকে বছরে 8% হারে ইন্টারনেটের অনুপ্রবেশ বাড়ছে, যেটা গ্রোথ রেটটা কিন্তু যথেষ্ট হাই, যথেষ্ট ভালো। তো নতুন বৃদ্ধি আসতে পারছে। তো এইগুলো কিন্তু আমরা দেখব বিগত কয়েক বছর ধরে ঘটে চলেছে। এছাড়া আমরা এগুলো এখানে কিছু পয়েন্ট দেয়া হয়নি, সেটা হচ্ছে কি এফডিআই এফপিআই এর অনুপ্রবেশ, এফডিআই এফপিআই এর অনুপ্রবেশ। আচ্ছা, আপনারা একটু বলুন, আমি অনেকক্ষণ বলছি। এফডিআই এফপিআইটা কি? বিদেশি বিনিয়োগ 10% এর বেশি হলে সেটা এফডিআই বলে। এফডিআই এফডিআই মানে কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর এফপিআই? ফরেন পোর্টফোলিও। এটা কাকে বলে? পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয় আসবে, যারা কোম্পানি অ্যাক্ট এর আন্ডারে যারা রয়েছে, তাদের কাছে যখন এটা করা হচ্ছে এবং ডিরেক্ট যখন 10%-এর বেশি কোনো খাতে, কোনো স্পেসিফিক কোনো শেয়ার, কোনো কিছুতে যখন ইনভেস্ট করা হচ্ছে, 10%-এর বেশি হলে, মানে 10%টাই বর্ডার লাইন, 10% বা 10%-এর বেশি হলে তাকে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলছি। আর তার যখন কম হচ্ছে তখন আমরা তাকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলছি। এখন আমাদের যারা ইনভেস্টর, আমরা বিগত কয়েক বছর, সেই কোভিডের সময় থেকে আমরা যদি দেখি, বিদেশি বিনিয়োগ কিন্তু ব্যাপক হারে ভারতে এসেছে, এবং বর্তমান সময়ে ফরেক্স রিজার্ভ, যেটা ফরেক্স রিজার্ভ, সেটা কিন্তু সর্বকালীন উচ্চতায় রয়েছে। বিদেশি মুদ্রার ভাণ্ডার সেটা সবচেয়ে উঁচুতে রয়েছে। তো এটাও কিন্তু ভারতীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর একটা অন্যতম কারণ। কারণ ইনভেস্টমেন্ট আসছে মানে কি, ভারতে যদি ইনভেস্টমেন্ট বেশি আসে তার মানে অনেক হয়। বলুন, ইনভেস্টমেন্ট বেশি আসলে তার মানে কি দাঁড়ায়? ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে সেটা কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ, বলুন।
ইনভেস্টমেন্ট বাড়লে তো কর্মসংস্থান বাড়বে, আর জিডিপি গ্রোথ হবে, হ্যাঁ, এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। প্রোডাকশন বাড়বে। প্রথম থেকে শুরু করে বলতে হবে, প্রথম থেকে একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, এবং অর্থনীতির একবারে গোড়ার বিষয়, এটা গোড়ার বিষয়। যখন ইনভেস্ট করা হচ্ছে, ইনভেস্ট করা মানে কি, কোনো কিছুতে টাকা ঢালা হচ্ছে, কোনো একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিছু উৎপাদন করার জন্য, কোনো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বা পরিষেবার হতে পারে, গুডস অ্যান্ড সার্ভিস যে কোনো সেক্টরে হতে পারে, উদ্যোগ একটা নেওয়া হয়েছে, নতুন করে সেখানে ইনভেস্ট করা হবে। এখন আমাদের দেশে যারা মানুষ তারা তো ইনভেস্ট করেনি, তার সাথে সাথে বিদেশিরা যখন সেখানে ইনভেস্ট করছেন, বাইরে থেকে টাকাটা আসছে, তার মানে কি টাকার অঙ্কটা বাড়ছে। আমাদের দেশের টাকাই যদি সেখানে ইনভলভ হয়, তার একটা লিমিটেশন আছে, আমাদের দেশের টাকাই আমাদের এখানে লাগছে, কিন্তু যখন বিদেশ থেকে আসছে তার পরিমাণটা অনেক ইনক্রিজ হয়ে যাচ্ছে, বাড়ছে। আমরা বলি কি বাজার চাঙ্গা রয়েছে। বর্তমান সময়ে দেখবেন বিএসসি সেন্সেক্স হোক বা নিফটি হোক, এগুলো কিন্তু সর্বকালীন উচ্চতায় রয়েছে, বাজার অত্যন্ত চাঙ্গা। এর মানে অনেক কিছু হয়, এগুলো তো আছেই, এই যে কর্মসংস্থান আসা বা ইনভেস্ট হওয়ার ফলে জিডিপি বাড়া, প্রোডাকশান বাড়া, এগুলো আছে। তার সাথে সাথে ফরেক্স রিজার্ভ বাড়ছে, মানে ভারত কিন্তু বাণিজ্যে অনেক বেশি শক্তিশালী হবে, বিদেশের সাথে বাণিজ্য করতে পারবে, কনফিডেন্স আসবে তাদের যে আমাদের হাতে প্রচুর ডলার রয়েছে। এবং কি টাকার দাম দেখবেন যখন কমে গিয়েছিল কয়েক মাস আগে, 6-7 মাস আগে, টাকার ভ্যালুতে অনুযায়ী মানে তেলের দাম হু করে বাড়ছিল, তার সাথে ডলারের সাপেক্ষে টাকার যে মূল্য সেটা পড়ে যাচ্ছিল, অর্থাৎ ভারতীয় মূল্যের অবমূল্যায়ন হচ্ছিল, কমে যাচ্ছিল টাকার দাম। তখন কি করলো আরবিআই, এই যে ফরেক্স রিজার্ভটা জমা ছিল তার কাছে, সেই রিজার্ভটা বিক্রি করা শুরু করলো, ডলার বিক্রি করা শুরু করলো বাজারে। কারণ কি ডলারের চাহিদা সেটা অনেক বেড়ে গেছিলো, যার জন্য ডলারের দামটা বেড়ে যাচ্ছিল, ডলারের সাপেক্ষে টাকার দাম সেজন্য কমে যাচ্ছিল। টাকার দাম তো আর এমনি এমনি কমে যাচ্ছে না, ডলারের দামটা বাড়ছে বলে সেই তুলনায় টাকার দামটা কমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ডলারের দাম বাড়ছে কেন? না ডলার বাজারে নেই, ডলারের চাহিদা রয়েছে কিন্তু যোগান নেই। তো ভারত কি করলো, তার কাছে যে জমা ডলার ছিল সেটাকে বাজারে ছাড়লো, তাহলে ডলারের সংখ্যা বেড়ে গেল, চাহিদা তুলনায় যোগানটা যখন বাড়বে তখন কি হবে, দামটা কমবে, তাহলে ডলারের দামটা একটু স্থিতিশীল অবস্থায় এলো, স্টেবল অবস্থায় এলো। এইটা করা সম্ভব হয়েছিল ভারতের হাতে ফরেক্স রিজার্ভ ছিল বলে, না থাকলে কি করে করবে। দ্বিতীয়ত বাণিজ্যে কনফিডেন্স। আমরা কমপ্লিটলি যদি আমদানি রপ্তানি নাও করি, রপ্তানি নাও করি, আমদানি নয় রপ্তানি নাও করি, তাহলে আমরা বেশ কয়েক বছর আমরা চালিয়ে দিতে পারবো, এতটাই ফরেক্স রিজার্ভ আছে আমাদের কাছে বিদেশ থেকে কিনে। তো এইগুলো কিন্তু একটা সুবিধা তো বটেই, তার সাথে সাথে বিদেশি বিনিয়োগ আসছে মানে বিদেশিরা কেন এখানে বিনিয়োগ করছে ভাবতে হবে। কেন বিনিয়োগ করবে তারা ভারতে? তারা অন্য দেশে করতে পারে, তাদের টাকা তারা ভুলভাল জায়গায় তো নষ্ট করবে না। যারা বিদেশি ইনভেস্টর হয়, বিদেশে বিভিন্ন দেশে ইনভেস্ট করে, তারা কিন্তু বিদেশের সমস্ত বাজার প্রত্যক্ষ করে, দেখে, স্টাডি করে কোন দেশের সম্ভাবনা সব থেকে বেশি, আমার টাকাটা কোথায় ডুববে না, আমার টাকাটা কোথায় বেশি রিটার্ন দেবে, সেটা তারা হিসাব করে। সুতরাং তারা কিন্তু ভারতের বাজারটাকে স্টাডি করেছে এবং তাতে তারা পেয়েছে যে ভারতের বাজার, ভারতের প্রোডাকশন সমস্ত কিছু আগামী দিনে কিন্তু বাড়তে চলেছে, ভারতের অর্থনীতি এক্সপ্যান্ড করতে চলেছে, তবে না তারা এখানে ইনভেস্ট করেছে। সুতরাং এটা কিন্তু ভবিষ্যৎ অর্থনীতির একটা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। এটা দেখে আমরা বলতে পারি যে আগামী দিনে ভারতের অর্থনীতি কিন্তু ভালো দিকে যাবে। ঠিক আছে, দেখবেন এইগুলো নিউজ পেপারে যে ইকোনমিক সেকশন থাকে সেই সেকশানে প্রত্যেক দিন আলোচনা হয়, বিশেষত ভোটের সময় থেকে, ভোটের শেষ দিক থেকে শুরু করে পর কয়েকটা মাসে এইগুলো কিন্তু নিয়ে প্রচুর ডিসকাশন হয়েছে, প্রচুর। আমি নিউজ পেপার ডিসকাশন করতাম, আমি জানি না কতজন শুনতেন, আমি দেখতাম ওই হার্ডলি 50-60 জন খুব বেশি দেখে, বা প্রত্যেক দিন তাও দেখে না, অন্য পরীক্ষা থাকলে তো ছেড়ে দিন। অথচ এই ডিসকাশনগুলো এতটা ভ্যালু রাখে, এই ডিসকাশনটা আপনাকে স্ট্যাটিকের পোর্শন শেখানো হচ্ছে, আপনাকে ইকোনমিক্সের বেসিক জিনিস শেখানো হচ্ছে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দেখানো হচ্ছে, অথচ সেই ক্লাসটাতে কারো ইন্টারেস্ট নেই। তো এইগুলো কিন্তু হয় না। আপনাদের যদি মনে হয় যে আগামী দিনে ডেসক্রিপটিভ রাইটিংয়ে আমরা
একটা দক্ষতা অর্জন করব এবং বিষয়গুলোকে আরও ডিটেলসে জানবো, মুখস্থ প্রবণতা থেকে বেরিয়ে এসে এই বিষয়গুলোকে অ্যানালিসিস করতে পারবো, মুখোমুখি হতে পারবো নানান প্রশ্নের। এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? একটু যদি নিউজ পেপার পড়েন দেখবেন এইগুলোতে দক্ষতা ধীরে ধীরে তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ঘটছে, এইগুলো কিন্তু পজিটিভ দিক। এবার কি চ্যালেঞ্জ রয়েছে, কি ঝুঁকি রয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঝুঁকিটা সেটা হচ্ছে কর্মসংস্থানে ব্যবধান। আমাদের যে গ্রোথ সেটাকে বলা হচ্ছে জবলেস গ্রোথ। আমাদের জিডিপি হু করে বাড়ছে, আমাদের ফরেক্স রিজার্ভ হু করে বাড়ছে, কিন্তু কর্মসংস্থান নেই। এইটা কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। আপনারা দেখবেন মাঝে মধ্যেই এটা নিয়ে ডিসকাশন হয়, প্রায় এক সপ্তাহের মধ্যে 2-3টে আর্টিকেল তো পাবেন যে আমাদের জবলেস গ্রোথ হচ্ছে। সব থেকে বেশি বেকারত্ব কিন্তু এই সময় রয়েছে সারা দেশে, বিভিন্ন রাজ্যে। পর্যাপ্ত কর্মসংস্থান তারা কিন্তু করতে পারছে না। 2024 এপ্রিলে বেকারত্বের হার ছিল 8.1%। কনজিউমার পিরামিড হাউসহোল্ড সার্ভে অনুযায়ী এই তথ্যটা আমরা পেয়েছি। এবং আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান। কোভিডের পর থেকে দেখবেন মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের যে সংখ্যা হু হু করে বেড়েছে ভারতবর্ষে, ব্যাপকভাবে বেড়েছে এবং প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, হাঙ্গার ইন্ডেক্সে পিছিয়েছে। এই যে ডিসক্রিমিনেশন, এটা কিন্তু বিরাট বড় সমস্যা ভারতের অর্থনীতির ক্ষেত্রে। এবং আমরা যখনই ধনতান্ত্রিক অর্থনীতিকে অ্যাকসেপ্ট করব এবং সরকারের নীতিগুলো খুব বেশি শক্তিশালী হবে না, তখন কিন্তু এই সমস্যাটা আসতে বাধ্য। কারণ ধনতান্ত্রিক অর্থনীতি মানে অর্থনীতি এক্সপ্যান্ড করবে, ব্যাপকভাবে এক্সপ্যান্ড করবে এবং কিছু মানুষের হাতে সারা বিশ্বে বহু জিনিস কিনে নেওয়ার তাদের ক্ষমতা থাকবে, কিন্তু বাকি মানুষের অবস্থা খুব খারাপ। তো এই জিনিসটা কমানো এটা সরকারের দায়িত্ব। কিভাবে কি কি স্কিম নিয়ে এসে কি কি পদ্ধতিতে এটাকে কন্ট্রোল করা যাবে, সেটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এই যে বিষয়টা, শীর্ষ 1% তারা 40% সম্পদের মালিক। ভারতবর্ষের ক্ষেত্রে যারা রয়েছেন, মাত্র 1% মানুষের হাতে 40% ধনসম্পত্তি রয়েছে। ভাবা যায় না যেটা, তো সেটা দেখা যাচ্ছে। আরেকটা কি রপ্তানির ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা 24 ছিল, রপ্তানি 3% সংকুচিত হয়ে গেছে। এটা অবশ্য বিশ্বের বাজারের যে অবস্থা তাতে করে এই ঘটনাটা ঘটেছে। বিশ্ববাজারে এটা যতই হোক, সারা বিশ্ব জুড়ে তো একটা মন্দা রয়েছে, সে কারণে এটা ঘটেছে। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, আমরা বাড়াতে পারিনি সেই অর্থে। রপ্তানি প্রতিযোগিতা বাড়ানো সেটা এটা খারাপ দিক। বাণিজ্যে ঘাটতি ছিল $19.1 মিলিয়ন, যেটা $14.44 বিলিয়ন মার্কিন যে ডলার, ইউএস ডলার, তার থেকে এই বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট যেটাকে আমরা বলি, অর্থাৎ রপ্তানি কমেছে, আমদানি বেড়েছে, তার পরিমাণটা এখানে কত সেটা হচ্ছে এইটা। তো বিশ্ববাজারে আমরা প্রতিযোগিতা থেকে হারিয়ে যাচ্ছি। আমরা যতই উৎপাদন বেশি করি, জিডিপি যতই বাড়ুক, আমাদের দেশেই সেটা বেশি কনজিউম করা হয়ে যাচ্ছে, আমরা রপ্তানি খুব একটা করতে পারছি না। এটা চিরকালই ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে একটা সমস্যা যে রপ্তানি কিন্তু আমরা খুব বেশি করতে পারি না। আর কি, জলবায়ু পরিবর্তন ঝুঁকি, এটা তো আছেই। দ্রুত শিল্পায়ন, নগরায়ন হচ্ছে, পরিবেশের অবক্ষয় হচ্ছে। আজকে যে ডেভেলপমেন্ট সেটা আমরা ভবিষ্যতে ধরে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। 2030-এর মধ্যে ভারতের জিডিপি 4.5% মতো ঝুঁকির মধ্যে পড়তে পারে, যেটা অবশ্যই একটা চিন্তার বিষয়। দেখবেন এই বছরে যে হিট ওয়েভ ছিল, সারা ভারত জুড়ে হিট ওয়েভ, ঠিক আছে, হিট ওয়েভ চলেছে। হিট ওয়েভ টার্মটা আমি ডিসকাস করে দিয়েছিলাম ওই নিউজ পেপার ডিসকাশনে। বলতে পারবেন হিট ওয়েভ মানে কি? ক্লাইমেটের সাথে এটা কানেক্ট করতেই হবে। ক্লাইমেটকে বাদ দিয়ে বর্তমান সময়ে অর্থনীতি হোক, রাজনীতি হোক, কোনো কিছু চলে না এনভায়রনমেন্টকে বাদ দিয়ে। হিট ওয়েভ কি?
স্যার বিগত বিগত বছরের থেকে যখন আম, মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি থাকে, মানে তখন সেটা হিট না না ওয়েভ। না, তাপমাত্রা বেশি থাকলে হিটওয়েভ হয় না। হিটওয়েভ প্রথমত সৃষ্টির কারণ হচ্ছে যখন আমাদের যেটা মেকানিজম কাজ করে, যেখানে প্রচুর টেম্পারেচার পড়ে সেখানকার বায়ুটা ওপরে ওঠে, গরম হয়ে যায় এবং উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয় এবং সেটা আবার নামে, পরিচলন যেটাকে আমরা বলি, কনভেকশন, এই এই ঘটনা চলতে থাকে। উপরে গিয়ে ঠান্ডা, আবার নিচে নামে, আবার উপরে ওঠে, এই 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 সার্কুলেশন চলতে থাকে। এবার এর মধ্যে যদি জলীয় বাষ্প থাকে উপরে গিয়ে মেঘ ফর্মেশন হয়, বৃষ্টি হয়। এটা সিম্পল মেকানিজম। এখন উপরে যদি শীতল বায়ুটা স্টাক হয়ে যায়, যদি একদম এখানে শীতল বায়ু থেমে রয়েছে, নিচের উষ্ণ বায়ুটা কিন্তু উপরে পৌঁছাতে পারছে না, সেটা নিচেই থেকে যাচ্ছে, সেটা নিচে চলে আসছে, আবার টেম্পারেচারটা কিন্তু কমতে সুযোগ পাচ্ছে না, বেড়ে চলেছে। এই ঘটনা যখন হয় তখন যেখানে এই ঘটনা হবে, যেখানে যেখানে হবে, সেখানে টেম্পারেচারের রাইজটা কিন্তু অস্বাভাবিক রকম হয়ে যাবে, অস্বাভাবিক রকম টেম্পারেচারে, তখন এটাকে আমরা বলছি হিট ওয়েভ। ঠিক আছে, আপনাদের গ্রুপে আমি এটা ইমেজ ফরম্যাটে দিয়েছিলাম, আপনারা পড়েছিলেন কিনা জানি না, মনে আছে কি মানে মনে নেই, দেখতে পেলাম। যাই হোক, একটু খেয়াল করবেন, আপনাদের ইমেজ ফরম্যাটে অনেক কিছু শেয়ার করি, সেগুলো সাথে সাথে তৈরি করে নেবেন। আর এগুলো তো রিলেভেন্ট বিষয়, একেবারে কারেন্ট রিলেভেন্ট বিষয়। এই শিফটিংটা কিন্তু আমাদের করতে হবে। আজকে ধরুন এমসিকিউ এর একটা সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনা চলছে, আপনারা সেখানেও একটা বিরাট বড় সিলেবাস আছে, সেটাকে মনে রাখা, এমসিকিউ চর্চা করা, সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে সাথে এই যে বিষয়গুলোকে ডিসকাস করা, কারণ আগামী দিনে কিন্তু এগুলোই ভবিষ্যৎ। আগামী দিনে সব পরীক্ষা, মানে সব পরীক্ষা বলতে ডাব্লিউবিসিএস এর কথা বলছি, মেন্সে ডিসক্রিপটিভ এইসবই থাকবে, মিসেলিনিয়াসে থাকবে, ডাব্লিউবিসিএসে থাকবে, এবং আপনাদের বলেও দিয়েছি প্রত্যেকে ইউপিএসসি প্রিলিমসে মেন্সে মানে ইউপিএসসির ফর্মটা ফিল আপ করবেন প্রত্যেকে। যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট রয়েছেন তাদের ইউপিএসসি ফিল আপ করতে হবে, করবেন। এগুলোই সেখানে থাকে, এগুলো নিয়ে ডিসকাশন হয়। খুব সুন্দর একটা সিলেবাস, মুখস্থ খুব একটা জায়গা নেই, বেসিক বিষয়গুলো জানতে হয়, তারপরেই ওপেন এন্ডেড এরকম কোয়েশ্চেন থাকে, আপনার নিজস্ব মতামত প্রকাশের জায়গা থাকে, আলোচনা করা, অ্যানালিসিস করার খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা লিখব, যে এইগুলো হচ্ছে আমাদের কনসার্নের বিষয়, ভাবনা চিন্তার বিষয়, যে ভবিষ্যতে ভারতের অর্থনীতি এইগুলো থ্রেট হিসেবে আসতে পারে। এবং আমরা উপসংহারে বলবো কি, বা ভারতের যে বৃদ্ধি সেটা অবশ্যই চিত্তাকর্ষক, আভ্যন্তরীণ চাহিদা রয়েছে, উৎপাদনের পুনরুত্থান রয়েছে, ডিজিটাল বুম রয়েছে, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক চাপ, বৈষম্য, জলবায়ু, এই চারটে যে সমস্যা, এইটাকে মোকাবিলা করতে হবে এবং 2047 সালের মধ্যে একটা উন্নত অর্থনীতি আমরা আকাঙ্ক্ষা করব। এবার এই 2047 কেন বলা হচ্ছে, এই সালটাকে এখানে হাইলাইট কেন করা হচ্ছে বলুন তো? কি টার্ম ইউজ করা হচ্ছে এটার জন্য? অমৃতকাল। আগামী 25 বছর এটাকে বলা হচ্ছে স্বাধীনতার অমৃতকাল, মানে 47-এ আমরা স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, তো আগামী যে 25 বছর, 2022-23-এর পর থেকে আগামী যে 25 বছর, সেটাকে বলা হচ্ছে আজাদি কা অমৃতকাল, বা শর্ট ফর্মে অমৃতকাল। তো এই অমৃতকালে আমরা একটা উন্নত অর্থনীতি, আমরা উন্নয়নশীল অর্থনীতি, ডেভেলপিং কান্ট্রি, আমরা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হব 2047-এর মধ্যে, এটা আমাদের টার্গেট। দেখবেন আমাদের নীতি আয়োগ, বর্তমানে নীতি আয়োগে চলছে, আমাদের প্ল্যানিংটাকে কি বলা হয়, পার্সপেক্টিভ, ইন্ডিকেটিভ ইত্যাদি ইত্যাদি, দেখবেন অপশানে থাকে। আমাদের প্ল্যানিংটা কীরকম প্ল্যানিং বলুন তো বর্তমান সময়? এটা তো এমসিকিউ প্রশ্ন, এটা বলুন। ডিসেন্ট্রালাইজ কি ভুলে গেছি। না, ডিসেন্ট্রালাইজ তো সেটা অন্য বিষয়, সেটা আমি বলছি না। ইম্পারেটিভ, ইন্ডিকেটিভ, পার্সপেক্টিভ কি ধরনের?
ইম্পারেটিভ মনে হয়, খেয়াল করছে না স্যার এটা। এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই প্ল্যানিংয়ের সাথে জড়িত। আমাদের এই প্ল্যানিংটা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যানিং, ঠিক আছে? পার্সপেক্টিভ প্ল্যানিং এইটা হচ্ছে আমাদের লং টার্ম প্ল্যানিং টেকনিক। বর্তমান সময়ে তো 5 বছরে 5 ইয়ার প্ল্যান তো করা হয় না, করা হয় দেখুন এখানে আগামী 25 বছরের পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যানিং। মিনিমাম এর টাইম হচ্ছে 15 বছর, 15 থেকে 25 বছর, ঠিক আছে? পার্সপেক্টিভ প্ল্যানিং বর্তমান যে নীতি আয়োগ রয়েছে তাদের যে পরিকল্পনার যে বিষয়টা সেটাকে আমরা বলছি পার্সপেক্টিভ প্ল্যানিং। এগুলো এই কানেক্ট করে মনে রাখতে হবে। এগুলো তো এমসিকিউ এর একটা খুব বড় গুরুত্বপূর্ণ জায়গা, ইকোনমিক্সের এমসিকিউ এর খুব গুরুত্বপূর্ণ জায়গা, তো সেগুলো কিন্তু এভাবে মনে রাখবেন। ওকে, তাহলে এইভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। এবার দেখুন, এটা পড়লেন মানে আপনার মনে হবে এখানে অনেক ইনফরমেশান আছে, অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে পড়ছেন না, এটা আপনি শুধুমাত্র এই কোয়েশ্চেনে নয়, এটা আপনি অর্থনীতির আরও অন্যান্য কোয়েশ্চেনে বা অন্য সাবজেক্টের অন্যান্য কোয়েশ্চেনেও আপনি এটাকে লিখতে পারবেন। জিওগ্রাফির এমন অনেক জায়গা আছে যেখানে লিখতে পারবেন, বা পলিটিতেও কানেক্ট করার জন্য উল্লেখ করতে পারবেন। অনেক জায়গাতে এগুলোকে উল্লেখ করতে হবে। এবার কোথায় আমি কোনটা উল্লেখ করব, কোথায় কোনটা কানেক্ট করে লিখব, সেইটা প্র্যাকটিসের সাথে সাথে আসবে। আপনার মাথায় হয়তো সেই মুহূর্তে কাজ করছে না যে আপনি জানেন সেটা বা কী লিখতে হবে, প্রপার আমার যেটা জানতে চাওয়া হয়েছে তার মধ্যে থেকে আমি কী লিখবো কী লিখবো না, সেইটা আপনার অভ্যাসের সাথে সাথে আসবে। ঠিক আছে, আশা করছি কিছু একটা ধারণা দিতে পারলাম। দুটো বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছি, এর আগে হিস্ট্রি আলোচনা করেছি, কিভাবে কানেক্ট করবেন কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে, কিভাবে স্ট্যাটিকের সাথে করবেন, কিভাবে ভাবনা চিন্তার দিকগুলো কিভাবে আসবে সেটা নিয়ে আলোচনা করলাম। আপনাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।